হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি রিসেন্ট মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা। অনেকেই হয়তো অনেকে ইতিমধ্যেই সিনেমাটি দেখে ফেলেছেন, তবে যারা এখনো দেখেননি তাদের জন্য মূলত আমাদের আজকের ভিডিও। এর পাশাপাশি কিছু টুইস্ট এবং মুভিতে কার কার ক্যামিও ছিল তা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আর ভিডিওর একদম শেষে একটি টুইস্ট আপনাদেরকে জানাবো, যা শুনলে আপনারা একরকম আকাশ থেকে পড়বেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমরা একদম শুরু থেকে শুরু করি। মুভিতে শাকিব খানের চরিত্রের নাম স্বাধীন, অপরদিকে সাবিলা নূরের চরিত্রের নাম নিশাত। এই গল্পটি মূলত বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং বিচার ব্যবস্থার দুর্বলতা, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে নির্মিত। মুভি শুরু হয় আবহাওয়ার নিউজ দেখিয়ে। বাংলা নিউজ নামে একটি টিভি চ্যানেলে একজন মন্ত্রী ইন্টারভিউ দিচ্ছিল। মন্ত্রী তখন দেশ নিয়ে বিভিন্ন কথা বলতেছিল। এর মধ্যে চলে আসে হনুমানের মাস্ক পরা একদল লোক। তারা মুহূর্তের ভেতরে বাংলা চ্যানেলের অফিসের ভেতরে ঢুকে যায়। সেখানে গিয়ে সুজাস সেই মন্ত্রীকে গুলি করে দেয়। এরপরে গ্যাংয়ের লিডার তার আসল চেহারা দেখায়, আর সে সেখানে থাকা সমস্ত লোকদের জিম্মি করে একটি দাবি পেশ করে। তার দাবি হলো এই মুহূর্তে একটি লাইভ টকশো শুরু করতে হবে, আর সেই টকশোতে থাকবেন নামি দামি তিনজন ব্যক্তি। একজন হলো আইজি, দ্বিতীয় জন হলো ধর্মমন্ত্রী, তৃতীয় জন হলো এই বাংলা নিউজ চ্যানেলের মালিক। আর সেই সাথে একজন ভালো জার্নালিস্ট দরকার, কারণ সে এই টকশোটা উপস্থাপন করবে। এই নিউজ দ্রুতই সরকারের কাছে পৌঁছে যায়। সরকার খুব টেনশনে পড়ে যায়। স্পেশাল ডিফেন্স সেখানে দ্রুত চলে আসে, কিন্তু বাংলা নিউজ চ্যানেলের ভবনের ভিতরে ঢুকা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কারণ সেখানে গরিলা গ্যাংয়ের লোকজন খুব কড়াভাবে নজর রাখছিল। তাই কোনো উপায় না পেয়ে একজন মহিলা মন্ত্রীর আদেশে আইজি, ধর্মমন্ত্রী এবং চ্যানেলের মালিককে সেখানে যেতে বলা হয়। কিন্তু বর্তমানে আইজি দেশের বাইরে ছিল, তাই সাবেক আইজি হলেও চলবে একথা গ্যাংয়ের লিডার জানিয়ে দেয়। কিন্তু তারা কেউই এখানে আসতে রাজি হচ্ছিল না, যে কারণে রাগ হয়ে গ্যাংয়ের লিডার একটি বাসের ভেতরে বোমা বিস্ফোরণ করে। অন্যদিকে একজন স্বনামধন্য জার্নালিস্টকে দেখানো হয়, যাকে এখানে আসার জন্য কল করা হয়েছে, যার নাম হলো সারা আলী। আসলে সারা এই বাংলা নিউজ চ্যানেলে আগে জব করত, কিন্তু কোনো একটা কারণে সে এখান থেকে বের হয়ে গিয়েছে। সারাকে কল করার সাথে সাথে সে দ্রুত রেডি হয়ে বাংলা নিউজ চ্যানেলে চলে আসে। আর সেখানে সে দেখতে পায় গরিলা গ্যাংয়ের লিডার একজন লোককে খুব উত্ত্যক্ত করছে। আসলে সে একজন হাঁপানির রোগী। তার একটা ইনহেলার রয়েছে, যেটা তার খুবই দরকার। লিডার তার ইনহেলারটি হাতে নিয়ে তাকে অনেক উত্ত্যক্ত করছিল। তখনই সারা এসে তাকে বুঝাতে থাকে, আর তাকে ইনহেলারটি দিয়ে দিতে বলে। লিডার তখন সারাকে বলে, যত দ্রুত সম্ভব ওই তিনজন লোককে এখানে হাজির করো। সরকারের চাপের কারণে আইজি, ধর্মমন্ত্রী এবং চ্যানেলের মালিক দ্রুত বাংলা নিউজ চ্যানেলের অফিসে চলে আসে। সেখানে এসে খুব ভাব নিয়ে গ্যাংয়ের লিডারের সাথে কথা বলতে থাকে। কেন তাদেরকে ডাকা হয়েছে সেটা জানতে চায়, কিন্তু লিডার তাদেরকে বলে কেন তাদেরকে এখানে ডাকা হয়েছে সেটা সে জনগণের সামনেই তাদেরকে বলবে। কিন্তু তারা সেটা মানতে রাজি হয় না, যে কারণে গ্যাংয়ের লিডার তাদেরকে আবারও হুমকি দিতে শুরু করে, এবং গ্যাংয়ের অন্য সদস্যরা তাদেরকে রেডি সেডি করে দ্রুতই টকশোর জন্য পাঠিয়ে দেয়। সেখানে মাত্র 3টাই চেয়ার থাকে, যেখানে গেস্ট 3জন এসে বসে, আর গ্যাংয়ের লিডার দূরে দাঁড়িয়ে থাকে। আর এই সমস্ত কিছু তারা লাইভ করছিল। সারা যখন গ্যাংয়ের লিডারকে ডাকে, তখন সে চ্যানেলের মালিকের চেয়ার থেকে উঠে এসে নিজেই বসে। মজার ব্যাপার হলো, চ্যানেলের মালিকের জন্য একটি প্লাস্টিকের চেয়ার নিয়ে আসা হয়, কিন্তু সে সেটাই বসতে চায় না। তারা তিনজনেই একে অপরের সাথে ঝগড়া শুরু করে দেয় এই চেয়ারে কেউই বসবে না তা নিয়ে। গ্যাংয়ের লিডার তখন তাদেরকে একটি জুড়ে ধমক দেয়, যে ধমক খেয়ে চ্যানেলের মালিক সে প্লাস্টিকের চেয়ারেই বসে পড়ে। অন্যদিকে এই টকশো হাজার হাজার মানুষ দেখছিল। সবাই অনেক আগ্রহ নিয়ে দেখছিল আসলে কেন গরিলা গ্যাংরা এমন করছে। এরই ভিতরে টকশো শুরু হয়ে যায়। লিডার সারাকে জানায় তার নাম হলো স্বাধীন। একদিকে লাইভ চলছিল, অন্যদিকে আমাদের জলিল নামের একজন লোককে দেখানো হয়, সে অফিসে বসে খাবার খাচ্ছিল। সে যখন স্বাধীনের টকশো টিভিতে দেখে, তখন সে দ্রুত উঠে সেখান থেকে চলে যায়, আর একটা অফিসের রুমে গিয়ে হাজার হাজার ফাইলের ভেতরে কি যেন একটা খুঁজতে থাকে। এদিকে আর একজন লোককে দেখানো হয়, যে কিনা পুলিশের একজন উপরস্থ কর্মকর্তা। তার নাম হচ্ছে কামরুজ্জামান। সে স্বাধীনের টকশো টিভিতে দেখে অনবরত এক একজন লোককে কল করে যাচ্ছে, কিন্তু সে কাউকেই কলে পাচ্ছে না। এই দুইজন লোকের ভেতরে হয়তো কোনো একটা রহস্য লুকিয়ে রয়েছে। কি রহস্য সেটা তো আমরা আস্তে আস্তে জানতে পারবো। সারা লিডারকে জিজ্ঞেস করে সে কেন এমনটা করছে, আর তার উদ্দেশ্য কি। স্বাধীন তখন বলে সুষ্ঠু আইন প্রতিষ্ঠা করা তার উদ্দেশ্য। একথা শুনে সারা একটু হাসি দিয়ে বলে, আপনিই তো আইন ভঙ্গ করছেন। স্বাধীন তখন বলে,
ব্যাকটেরিয়া দমন করার জন্য যেমন একটি ব্যাকটেরিয়া প্রয়োজন, ঠিক তেমন সুষ্ঠু আইন পরিচালনা করার জন্য আমি শুধু এই অপরাধ করছি। এরপর সারা জিজ্ঞেস করে, আসলে আপনি কি চাচ্ছেন, ভালো করে খুলে বলেন। স্বাধীন তখন তাকে বলে, সবকিছু জানতে হলে চলে যেতে হবে 8 বছর পিছনে। এসব জানতে দর্শককে নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে। স্বাধীনের অতীত জীবনে স্বাধীন এবং নিশাদ দুজনের মধ্যে প্রেম ছিল। এই অংশে একটি রোমান্টিক গানও ছিল, এখনো ইউটিউবে প্রকাশ হয়নি, তবে গানটি শাকিব খানের সাম্প্রতিক সিনেমাগুলোর মধ্যে অন্যতম বলা চলে। সে সময় স্বাধীন ছিল খুবই সহজ সরল, নিশাদকে ভালোবাসার কথা বলতে গিয়েও বই পেত। একদিন স্বাধীনকে তার প্রেমিকা নিশাদ কল দিয়ে বলে, তুমি আসবা নাকি আমি তোমার কাছে চলে আসবো? স্বাধীন বলে, আরে পাগলামি করো না, আমি আসছি। এরপর নিশাদের কাছে স্বাধীন আসে। নিশাদ স্বাধীনকে বলে, তুমি কি আমার বাবার কাছে গিয়ে আমাদের কথা বলবা? আমার বাবা আমার জন্য ছেলে দেখছে। স্বাধীন বলে, আমি 20 বার ইন্টারভিউ দিলাম, কিছুই তো হচ্ছে না, আমি কি করব বলো? নিশাদ বলে, তুমি আগে আমার বাবার কাছে গিয়ে আমাদের কথা জানাও, দেখো না উনি কি বলে। স্বাধীন বলে, আরে না, তোমার বাবাকে আমার খুব ভয় লাগে। নিশাদ বলে, প্রেম করার সময় ভয় লাগে নাই। স্বাধীন বলে, আমি কি করব বলো? সত্যি তোমার বাবাকে আমার খুবই ভয় লাগে। নিশাদ বলে, আচ্ছা তোমাকে কিছু করতে হবে না, আমি আমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে ফেলি, তুমি থাকো। স্বাধীন নিশাদকে বলে, দেখো তুমি আর আমার বাবা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। এখন তুমি যদি আমাকে ছেড়ে যাও আমি থাকতে পারবো না, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। স্বাধীনের এমন কথা শুনে নিশাদের মন গলে যায়। স্বাধীন নিশাদকে বলে দেয় কালকে সে নিশাদের বাবার সাথে দেখা করবে। পরের দিন স্বাধীন নিশাদের বাবার কাছে যায়। স্বাধীন যখন নিশাদের বাবাকে জানায় সে নিশাদকে ভালোবাসে, নিশাদের বাবা জানতে চায় সে এখন কি করে। স্বাধীন জানায় সে চাকরির জন্য চেষ্টা করছে, হয়ে যাবে। নিশাদের বাবা বলে, আচ্ছা আমি তোমাকে 2 মাসের সময় দিলাম, এর মধ্যে তুমি যদি চাকরি না পাও তাহলে আমি নিশাদকে অন্য জায়গায় দিয়ে দেব। এরপর স্বাধীন সেখান থেকে চলে আসে। স্বাধীন একের পর এক ট্রাই করেই যাচ্ছে, কিন্তু তাও স্বাধীন কোনো চাকরি পাচ্ছিল না। স্বাধীন বাড়িতে এসে তার বাবাকে বলে ঘুষ দিয়ে যেন তার চাকরির ব্যবস্থা করে দেয়, কিন্তু স্বাধীনের বাবা বলে, এত কষ্ট করে পড়াশোনা কি এর জন্য করিয়েছিলাম? তুই নিজের যোগ্যতায় চাকরি নেওয়ার চেষ্টা কর। স্বাধীন রেগে গিয়ে তার বাবাকে বলে, মামা চাচা, ঘুষ ছাড়া চাকরি হয় না, তুমি কেন বুঝার চেষ্টা করছো না? এদিকে নিশাদের বাবা যে স্বাধীনকে সময় দিয়েছিল এর মধ্যে 1 মাস চলে গিয়েছে, আর আছে 1 মাস। তাই স্বাধীন অনেক আশা নিয়ে ঢাকায় আসে চাকরির জন্য। স্বাধীন ঢাকায় এসে চাকরির পেছনে ছুটতে থাকে, একের পর এক অফিসে ইন্টারভিউ দেয়। সবাই বলে রেজাল্ট ভালো, কিন্তু আগের অভিজ্ঞতা না থাকায় চাকরি কেউ দেয় না। বাংলাদেশের তরুণদের বেকারত্ব, হতাশা আর অসম্মানের চরিত্রটা একদম বাস্তবভাবে ফুলছে তোলা হয়েছে এই সিনেমাটার বিভিন্ন অংশে। হঠাৎ একদিন একটি অফিস থেকে কল আসে, জানানো হয় চাকরি হয়ে গেছে। সে খুশিতে সবাইকে খবর দেয়। স্বাধীন এটা নিশাদকেও জানিয়ে দেয়। নিশাদ এই খবর শুনে অনেক খুশি। নিশাদ সবাইকে এই খবর জানিয়ে দেয়, আমার স্বাধীন চাকরি পেয়ে গিয়েছে। এই খবর শুনে নিশাদের বাবাও অনেক খুশি হয়। নিশাদের পরিবারও বিয়েতে রাজি হয়ে যায়, কিন্তু পরদিন অফিসে গেলে জানতে পারে চাকরিটা আসলে তার হয়নি। অফিসে থাকা অফিসাররা ঘুষ খেয়ে অন্যজনকে চাকরিটা দিয়ে দিয়েছে। স্বাধীন ভেঙে পড়ে। এরপর স্বাধীন রাতে কল দিয়ে নিশাদকে সব বলতে চায়, কিন্তু নিশাদ খুশিতে অনেক আত্মহারা ছিল। নিশাদ স্বাধীনের কোনো কথাই শুনে নাই। ফোনটি নিয়ে সুজা চলে যায় নিশাদের বাবার কাছে। নিশাদের বাবা অনেক খুশি হয়ে বলে, তোমাদের বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছি। স্বাধীন নিশাদের বাবাকে বলে তার চাকরি হয়নি, তবে সে খুব শীঘ্রই চাকরি খুঁজে নেবে। কিন্তু নিশাদের বাবা কানে কম শুনতো, আর কানের মেশিনও লাগায়নি, তাই উনি কিছু শুনতে পায়নি। উনি শুধু নিজের কথাগুলো বলে নিশাদের কাছে ফোনটি দিয়ে দেয়। কিন্তু স্বাধীন বিয়ের দিন তারিখের কথা শুনে নিশাদকে আর কিছু বলতে পারে না। স্বাধীন সিদ্ধান্ত নেয় সবাইকে সে মিথ্যা বলবে যে তার চাকরিটি আসলে হয়েছে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। সবাই ভাবে সে চাকরি করছে, অথচ সে আবারও নতুন চাকরির খুঁজে ঘুরছে। এক পর্যায়ে এসে ডেলিভারি ম্যানের কাজ করে, কিন্তু এই জব ছিল ফান। তিনি জানতেন না যে তার মাধ্যমে ড্রাগস ডেলিভারি করা হচ্ছে। একদিন পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং জোর করে তার উপর চাপিয়ে দেয় এক মন্ত্রীর ছেলের খুনের দায়। আর সেই মন্ত্রীর ছেলে হচ্ছে সিয়াম আহমেদ। সিয়াম আহমেদ সরকারি এক অফিসারকে মেরে ফেলেছিল। কিন্তু এখানেই শেষ নয়, স্বাধীন জানতে পারেন তাকে ফাঁসানো হয়েছে। স্বাধীন পুলিশকে বলে সে কিছু করে নাই, সে নির্দোষ, কিন্তু কেউ স্বাধীনের কথা শুনে না। সেখান থেকে সিন বর্তমানে চলে আসে। স্বাধীন সারাকে জানায়। এরপর আমাকে সে থানা থেকে অনেক গোপন একটি জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে শুধু অন্ধকার, কোনো মানুষকে দেখতে পেতাম না। বেশিরভাগ মানুষই হেলমেট পরে থাকতো। অন্যদিকে আমার জন্য গ্রামে বউ সেজে অপেক্ষা করছিল নিশাদ। এর কিছুদিন পর আমি জানতে পারি নিশাদ সুইসাইড করেছে। সারা জিজ্ঞেস করে, আপনি না বললেন আপনি এমন জায়গায় থাকতেন যেখানে শুধু অন্ধকার আর অন্ধকার, তাহলে আপনি কিভাবে নিশাদের মৃত্যুর খবর শুনতে পেলেন?
স্বাধীন আবার বলতে শুরু করে স্বাধীন যেখানে ছিল তাকে সেখানে অনেক টর্চার করা হতো, স্বাধীনকে জোর করা হতো সে যেন স্বীকার করে যে ওই সরকারি কর্মকর্তাকে হত্যা করেছে, কিন্তু স্বাধীন কোনোভাবেই একথা স্বীকার করতে রাজি নয়। এরপর স্বাধীনকে দেখানো হয় কিভাবে তারা তার বাবাকেও মেরে ফেলেছে, আর স্বাধীনকে এটাও জানানো হয় নিশাদ সুইসাইড করে মারা গিয়েছে। বাবা ও প্রেমিকের মৃত্যুর খবর শুনে স্বাধীন হয়ে যায় এক মহাদানব। স্বাধীন সবাইকে একাই মারতে শুরু করে। এছাড়া এই সিনেমায় যেসব ফাইটিং দৃশ্য দেখানো হয়েছে তা হয়তো বাংলা কোনো সিনেমায় এর আগে দেখানো হয়নি, যার সবটুকু ছিল এক ভিন্ন মাত্রার অভিজ্ঞতা। সেখানে স্বাধীনের মতো অনেক লোককে আটকে রাখা হয়েছিল। এখানে মূলত কুখ্যাত সব আসামিদের আটকে রাখা হয়, কিন্তু মন্ত্রী ও আইজি মিলে কিছু নির্দোষ ব্যক্তিকেও এখানে আটকে রেখে টর্চার করত, যাদের সাথে তাদের সম্পর্ক খারাপ ছিল। আর স্বাধীনকে আটকে রেখেছিল যাতে সে খুনের দায় স্বীকার করে। এমনকি মন্ত্রীরা সিয়ামের খুনের ঘটনাটাকে দামাচাপা দিতে আরেক মন্ত্রীর কাছ থেকে 1000 কোটি টাকা ঘুষ নেয়, যা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। স্বাধীন এক এক করে সবাইকে মুক্ত করে দেয় আর তাদের সবাইকে নিয়ে একটি গ্যাং বানায়। এরপরেই তারা এই কাণ্ডটি করেছে। এই পুরো দুর্নীতির ঘটনা এবং তাদের স্বীকারোক্তি সরাসরি লাইভ ভিডিওতে সম্প্রচার করা হয় জনগণের সামনে, এবং এক পর্যায়ে 3 মন্ত্রীর আসল রূপ এবং তাদের মুখোশ খুলে যায়। মন্ত্রীর মুখে এসব কথা শুনে সব সাধারণ জনতা কেঁপে যায়, সবাই তাদের শাস্তি দাবি করে। এরপর আইনের হাতে আইজি, মন্ত্রী ও চ্যানেলের মালিককে তুলে দেওয়া হয়। স্বাধীন নিজেও আত্মসমর্পণ করতে চায়, কিন্তু সারা জানায় এখন তো সাধারণ জনতা আপনার ভক্ত হয়ে গিয়েছে, তাদের সামনে দিয়ে আপনাকে নিয়ে যাওয়া অসম্ভব। এরপর স্বাধীন সকল সাধারণ মানুষের উদ্দেশ্যে বলে, আপনারা সবাই এই স্বাধীনের মতোই স্বাধীন, আপনারাও চাইলে অন্যায়ের প্রতিবাদ করতে পারেন। নিজ নিজ জায়গা থেকে সবাই অন্যায়ের প্রতিবাদ করুন, আর অন্যায় যেই করুক না কেন তার সাজা তাকে পেতে দিন। পুলিশকে সাহায্য করুন, আর আমি নিজে যেহেতু আইনকে হাতে তুলে নিয়েছি তাই পুলিশকে পুলিশের কাজ করতে দিন। এরপর পুলিশ স্বাধীনকে ধরে নিয়ে যায়। আচ্ছা, আপনারা কি ভাবছেন মুভি এখানে শেষ? জি না ভাই, মুভির মেইন টুইস্ট আর ধামাকা তো এখন থেকে শুরু হবে। যে সময় স্বাধীনের লাইভ চলছিল সেই সময় থেকে যে পুলিশ অফিসার প্রথমে স্বাধীনকে বাস থেকে ধরেছিল, উনি স্বাধীনের ক্যাশটা নিয়ে নিজে নিজে রিচার্জ করছিল। এইদিকে স্বাধীনকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, অন্যদিকে সারা নিজের গাড়ি নিয়ে বাসায় যাচ্ছিল। তখন আমাদের আরো একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। স্বাধীন আগেই সারার সাথে দেখা করেছিল, কারণ সারার বাইকেও এখানে আটকে রাখা হয়েছিল। সারা তার বসের সাথে খারাপ ব্যবহার করায় সারার বাইকেও কানে নিয়ে গিয়েছিল, অনেক টর্চার করে তাকে মারা হয়েছিল। এসব শুনে সারা ও স্বাধীন মিলে এই প্ল্যানটা করেছিল। সারা নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরে অনেক খুশি। অন্যদিকে সিয়ামকে এসে একজন লোক জানায় সিয়ামের বাবাকে পুলিশ ধরে ফেলেছে, সাথে তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এ কথা শুনে সিয়াম অনেক রেগে যায়, আর সে লোকটিকে হত্যা করে সেখান থেকে বের হয়ে যায়। এদিকে স্বাধীনের দলের লোক এসে স্বাধীনকে পুলিশের গাড়ি থেকে ছুটিয়ে নিয়ে যায়। অন্যদিকে স্বাধীনের মতোই মাস্ক পরা কিছু লোক বাংলাদেশ ব্যাংক ডাকাতি করে দেশ জুড়ে আবারও গন্ডগোল শুরু হয়ে যায়। স্বাধীনের পালানোর কথা শুনে সারা অনেক অবাক হয়ে যায়। এমন সময় সেখানে সে অফিসার আসে যে মূলত প্রথম স্বাধীনকে বাস থেকে ধরেছিল। সে সবাইকে জানায় তারা সবাই যাকে স্বাধীন ভেবেছে সে স্বাধীন না, কারণ সে নিজে স্বাধীনকে ধরেছিল। পুলিশ অফিসার আরো জানায়, আমি আপনাদের কল দিয়ে সবকিছু বলতে চেয়েছিলাম, কিন্তু কল যায়নি, কোনোভাবে যোগাযোগ করতে পারেনি। আমরা সবাই যাকে স্বাধীন ভেবেছি সে মূলত 2005 সালে গ্রেপ্তার হওয়া কুখ্যাত সন্ত্রাসী মিকাইল। এই কথা শুনে সবার মাথা নষ্ট হয়ে যায়। মিকাইল যখন ওই জেলে ছিল সেখানে স্বাধীন তার সব কথা মিকাইলকে বলেছিল। একদিন যখন মিকাইল জেল থেকে পালানোর চেষ্টা করছিল তখন স্বাধীন নিচে মারা গিয়ে মিকাইলকে বাঁচিয়েছিল। তাই মিকাইল স্বাধীন হয়ে স্বাধীনের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়েছে। এরপর তাদের কাছে আরো একটি খবর আসে, বাংলাদেশ ব্যাংক ডাকাতি হয়েছে। সারা সব শুনে বলে সে ও দেখে নিবে মিকাইলকে, কারণ মিকাইল এখানে সারাকে ব্যবহার করেছে। অন্যদিকে দেখা যায় মাসুদ নামের একটি লোক তার গ্যাংদের নিয়ে তাদের আস্তানায় দাঁড়িয়ে আছে। মাসুদ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশু। মাসুদের গ্যাংরাও যাচ্ছিল বাংলাদেশ ব্যাংক ডাকাতি করতে, কিন্তু এর আগেই মিকাইল গ্রুপের লোকেরা বাংলাদেশ ব্যাংক ডাকাতি করে ফেলেছে। তাই মাসুদ অনেক কেঁপে যায়। মাসুদ বলে সে কোনোভাবে মিকাইলকে ছাড়বে না। তার ডায়লগ ছিল দারুণ, মিকাইল ওইটা আমার টাকা, আমি মাসুদ সুরঙ্গ, মাসুদ জায়গায় জায়গায় ছেদা কইরা দিমু, ঘুমাইতে পারবি না। অন্যদিকে দেখা যায় মিকাইল একটি স্পিড বোর্ডে দাঁড়িয়ে সাকিব খানের মিডল ফিঙ্গার দেখানোর দৃশ্য, যেটি এক কথায় জোর। এই দৃশ্য দেখিয়ে শেষ হয়ে যায় তাণ্ডব মুভি। তাণ্ডব 2 তে আমরা দেখতে পারবো মিকাইলকে শেষ করার জন্য আফরান নিশু, সিয়াম ও দেশের আইন ব্যবস্থা হুমড়ি খেয়ে পড়বে। তাণ্ডব 2 আরো বিশাল আকারে আসবে, দেখেই বোঝা যাচ্ছে। তো শেষের একটা টুইস্ট হচ্ছে, আপনারা জানলে হয়তো অবাক হবেন, মুভিতে সাবিলা নূরের সঙ্গে সাকিব খানের কোনো সম্পর্কই ছিল না, অর্থাৎ তাদের মধ্যে কোনো প্রেম অথবা কিছুই ছিল না। হ্যাঁ, ব্যাপারটা হয়তো মাথার উপর দিয়ে গেল, তাই না? এটা সম্পর্কে জানতে আপনাকে হলে গিয়ে মুভিটা দেখতে হবে। আচ্ছা, তাণ্ডব মুভির কাহিনী আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।